বাংলাদেশেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বিদেশ সফরে যাবেন এবং সেখানে যাওয়ার সময় যথারীতি এয়ারপোর্টে যখন চেক শুরু হলো তখন তার কাছে বাক্সা ভর্তি গুলি পাওয়া গেল, বুলেট পাওয়া গেল। তো এটা নিয়েই তোলপাড় এবং সঙ্গে সঙ্গে এটা ফাঁস হয়ে গেল। ফাঁস হওয়ার পর দেখলাম যে আমাদের জুরকালাইন সায়ের স্বামী অনুসন্ধানী সাংবাদিক, তার কাছে একদম সিসিটিভির ফুটেজ চলে গেল। তারপরে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তার নর্থ ইস্ট নিউজে একদম পুরোপুরি বিবরণ দিয়ে দিলেন এবং খুবই একটা তোলপাড় শুরু হলো। এবং সেখানে অনেক প্রশ্নগুলো সামনে এলো যে তিনি উপদেষ্টা, তার বয়স কত এবং এই বয়সে তিনি বন্দুকের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা এবং লাইসেন্স পাওয়ার জন্য অন্যান্য যে শর্তগুলো বা আয়করগুলো এগুলো তিনি দেন কিনা। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল নিউজ, সবচাইতে মুখরোচক আলোচনা, সবচাইতে আলোচিত সমালোচিত খবর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার টার্কি থেকে মরক্কো যাওয়ার পথে টার্কিশ এয়ারলাইন্সের ব্যাগেজ চেক আপে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, একথা বলেছেন শাইখে চরমনাই। শাইখে চরমনার এই বক্তব্য কতটুকু সঠিক আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব এবং শাইখে চরমনাইকে এই লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। শেখ হাসিনা 45 মিনিটের মাথায় করে চলে গিয়েছে, তো সে তো হিন্দু না, তাই না? তার বাপ হিন্দু ছিল। দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসেবে জানি। তার গ্রাম দেশ ছাড়তে হয়নি। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ ছাড়তে হয়নি, পালিয়ে গিয়েছে তো তারা। এখন আপনার যারা আওয়ামী লীগ করতেন 15 বছরে যা যা করলেন, এখন আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায়। এই যে গত 15 বছরে সব থানার ওসি আপনারা, এসপি আপনারা, ডিসি আপনারা, মাদ্রাসার প্রিন্সিপাল আপনারা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা, এত মেধা আপনাদের এই গত 15 বছরে হঠাৎ করে হয়ে গেল। সব জায়গায় আপনারা মুসলমানের কোনো খাওয়াই নেই। এই মেধা আপনাদের গত 15 বছর কই ছিল, এখন কই সেই মেধা? জামাত এবং ইসলামী দলগুলা মিলে এবার নাকি হিন্দুদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে, এমন একটি প্রপাগান্ডা শুরু হচ্ছে ইসলামী দলগুলার বিরুদ্ধে। এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপি যতবারই নির্বাচন করেছে, যতবারই সরকার গঠন করেছে, প্রত্যেকটি নির্বাচনে হিন্দু ধর্মের 15 থেকে 20 জন এমপি ছিল। তাই এবার হিন্দুরা যখন ইসলামী দলগুলার স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, এখন ইসলামী দলগুলার বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য বলা হচ্ছে যে হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। गांव के गांव जला जा रहा है। গাজওয়ায়ে হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত 1000 খানেক ওয়াজ মাহফিল পাবেন আপনার ইসলামিক চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফা। আসসালামু আলাইকুম। গেল কদিন ধরে বাংলাদেশে ব্যাপক হিন্দু নির্যাতনের খবর আমরা শুনছি। লালমনিরহাট, কুমিল্লা, ঢাকাতে মন্দির ভাঙা, ওইদিকে সাতক্ষীরাতেও ঘটনা। চারিদিকে শুধু হিন্দু নির্যাতনের এক মানে মনে হচ্ছে যেন এই দেশের মুসলমানদের কাজই শুধু মুসলমান হিন্দুদেরকে এই দেশে থাকতে দেবে না। এবং এটা নিয়ে আপনার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের আগে খবর চলে যায় ওইখানে, ব্যাপক নিউজ করছে। সেই নিউজগুলোর মধ্যে সবার আগে যদি বলি লালমনিরহাটের একটা ঘটনা। 10 টাকার জন্য নাকি এক হিন্দু নাপিত আর তার ছেলেকে বেদম পিটিয়েছে, সেটার ভিডিও বের হয়ে গেল। বাংলাদেশের আগে ভারতে আমাদের সেনাপ্রধানের বক্তব্য তারা কোট করলো। এখন এটা জানার পরে আমি লালমনিরহাটে ওসির সাথে কথা বললাম। এই ওসি হচ্ছে সেই ওসি যিনি কিনা কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যিনি বলেছিলেন আমার থানায় জিডি করতে টাকা লাগে না, মামলা করতে তার টাকা লাগে না, কারো কোনো তদবির লাগে না, সোজা আমার কাছে চলে আসবেন। এই ওসি আপনাদের সব ধরনের আইনি যত সুবিধা আছে, অধিকার আছে সেটা সংরক্ষণ করবেন। এই সেই ওসি খুব ভালো একজন মানুষ। তা আমি ফোন দিলাম, স্যার কী অবস্থা স্যার, এখানে কী হয়েছে? আমার বললো যে ভাই এই ঘটনা, এইটাকে তো আসলে বিবিসি এবং আরও 2-1টা পত্রিকা এগুলো করছে, করে তারপরে এটাকে অন্য রং দেওয়ার চেষ্টা করছে। মূল ঘটনা এটা। আমরা ওইখানে গিয়ে অনেক হিন্দুদের সাথেও কথা বলেছি, পাশের যে দোকানদার আছে তারা যেটা বললো যে এই ঘটনাটা আসলে এইরকম 10 টাকা নিয়ে কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই ব্যক্তি তার এখানে কেউ চুল কাটতে গেলেই তারা প্রথম প্রশ্ন করতো তুমি কি ইসলাম ধর্ম করো, প্র্যাকটিস করো, তোমাদের নবীর নাম কি বলতে পারবা, নবী কয়টা বিয়ে করেছে বলতে পারবা, তার একদম ছোটো স্ত্রীর বয়স কত সেটা বলতে পারবা।
এই কোশ্চেন করে তাকে বিব্রত করা এবং নানানভাবে মানুষের কান ভারী করার জন্য সে এবং তার ছেলে দুজন মিলে এটা করে। সবশেষ একটা ছেলে সেইটা তার কাছে গিয়ে যায় এবং সে বারবার বলছে যে ভাই আপনার সাথে আমি ধর্মীয় কোনো আলাপ করতে চাই, আপনি চুল কাটেন, কাটা শেষ হলে আমি চলে যাবো। তারপরে সে খুঁচিয়ে তার সাথে এগুলো করেছে। সবশেষ সে ওটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়েছে। হওয়ার পরে জানাজানি হওয়ার পরে সবাই মিলে তাকে পিটিয়েছে। পিটানোর পরে পুলিশ এসছে, পুলিশ আসার পরে একজন বাদী হয়ে মামলা করেছে, তাকে অ্যারেস্ট করেছে। এরপর থেকে ভারতীয় নাম্বার থেকে বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয় দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে এবং বাদীকেও একইভাবে অনেক জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে ইসকনের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং ভারতীয় টেলিফোন নাম্বার ব্যবহার করে। তো এগুলির পরে আমার যখন বললাম, আমি বাংলা এডিশনের টিম পাঠালাম, পাঠিয়ে আশপাশের লোকজনের সবার বক্তব্য নিলাম। বক্তব্য নেওয়ার পরে দেখি হ্যাঁ ঘটনা তো এটাই সত্যি, এরকমই হচ্ছে। তো গেল ওইটা। এর মাঝখানে কিন্তু এই ঘটনা সারা ভারতে ছড়িয়ে গেল, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে নিউ ইয়র্কের মতো জায়গায় এখানেও হিন্দুরা মিটিং মিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তাদেরকে ছাড়াইতে হবে। পরের ঘটনা হচ্ছে ঢাকাতে মন্দির একটা ভেঙে ফেললো ইউনূস সরকার, কত ভয়ঙ্কর ব্যাপার। এবং বেছে বেছে মন্দিরটাই ভাঙলো। একজনের বক্তব্য আপনারা তো শুনেছেন, এই যে গোবিন্দ প্রামাণিক, বক্তব্যটা একটু শোনেন। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है। घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। এই বদমাইশ হচ্ছে বাংলাদেশের রয়ের সবচেয়ে বড় এজেন্ট। মাঝে মধ্যে জামায়াতে ইসলামের একটু তেল দেওয়া কথাবার্তা বলে জামায়াতে ইসলাম মনে করে হয়তো তো আমাদেরই গোবিন্দ প্রামাণিক, আমাদের লোক, এর একটু প্যাম্পার করে। এই বদমাইশ বাংলাদেশে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলে। বিভিন্ন টক শোতেও সে মুসলমানরা না, আমাদের দেশে হিন্দুদের কোনো নির্যাতন করা নেই, এখানে যা হয় সেটা আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ হিসাবে তাদেরকে মারধর করা হয়, মারামারি যা হয় এগুলো। ইন্ডিয়ার চ্যানেলে গিয়ে সে আবার আরেক কথা বলে। দেখেন, আমি তার বাংলাদেশের, আপনার কথা শুনেছেন, আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার, আপনি দুই জায়গায় সে কী কথা বলে আপনি এটা একটু শোনেন। আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান। আপনার চরমনার হুজুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতে চান, তাহলে উনি অখণ্ড ভারত চান। যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল, অখণ্ডই হয়ে গেল। থেকে তো মুসলিমরা অহরহ বলছে, এবং গাজওয়ায়ে হিন্দ নামে একটা আপনি ইন্টারনেটে সার্চ দেন, অন্তত 1000 খানেক ওয়াজ মহবিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের। তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। তো অখণ্ড ভারত হয়ে গেল, তো মুসলিমরাই চাচ্ছে, আমার তো চাওয়ার দরকার নেই। আর বাস্তবতা হচ্ছে যে আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার। সম্ভব না বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 47 সালে দেশ ভাগ হয়ে গেছে, যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে, চেয়ারের আস্বাদ, এরা তো কোনো মতে এই জিনিসটা এই না। যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই, অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনস্থা, আমাদের সেই নিজামুদ্দিন চিশতির এটা হচ্ছে দিল্লিতে, আমরা সেখানে যেতে পারি না, আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই, আমরা সেখানে যেতে পারি না, আমরা ইন্ডিয়া থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে, সেটা আমরা ভারতে একটা গরুর দাম 10,000 টাকা, সেটা আমাদের এখানে 1.5 লাখ টাকা কিনতে হয়। ভারতে 1 কেজি আঙুরের দাম হয়তো 50 টাকা, সেটা আমাকে 150 টাকায় কিনতে হয়। ভারতে একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা, সেটা আমাকে 20 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি। ভারতে পেঁয়াজের দাম 10 টাকা, আমরা এখানে 120 টাকা কিনছি আর কি। তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফারার। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি। আমি আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জজ করে, তো সারাক্ষণ এটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে। এই বদমাশ দুই রকমের রোল প্লে করে তারপর বাংলাদেশের মুসলমানদের কাছে ভালো থাকে, আবার ওইখানে হিন্দুদেরকেও সে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করে। তো বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মতো একটা সংগঠনের লোক যখন এই কথা বলে, তখন তো ভারতের হিন্দুরা তো মনে করে এই বাংলাদেশে বিশাল আকারে হিন্দু নির্যাতন হচ্ছে। বাস্তবে কী হচ্ছে সেটা বাংলাদেশের হিন্দুদের কাছে জিজ্ঞেস করলাম, এই উত্তর আপনারাই দিন। যদি ধর্মীয় কারণে, আপনাদেরকে আমি বলে রাখলাম, বাংলাদেশের ধর্মীয় কারণে একজন মানুষ শুধু হিন্দু হওয়ার কারণে যদি মনে করেন যে আমার কোনো মুসলমান কি আপনাকে মারধর করেছে, এটা তো হিন্দু গান, এই কথা বলে মারধর শুরু করেছে, আমি ইলিয়াস বললাম আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার একটু জানাই এটা, আপনারা হিন্দুরা যদি এখন জমি জায়গা নিয়ে সমস্যা, আমি ইলিয়াস হুসাইন আছে না, আমার বাবা আমার 2 ভাইয়ের জীবন বাঁচানোর জন্য চুয়াডাঙ্গা থেকে জমি জায়গা বিক্রি করে তারপরে এক রাতের মধ্যে বাড়ি বিক্রি করে দিয়েছে। বিশাল বড় বাড়ি, সেই বাড়ির এখন কোটি টাকার কাছাকাছি, সেই বাড়ির মাত্র 3 লাখ টাকা আমার বাপ বিক্রি করে দিয়ে এসছে। কেন জানেন? কারণ পার্শ্ববর্তী যারা ছিল তারা ধাক্কাধাক্কি, ওই আমার বাড়ির ধরেন বাড়ি এক পারে আরেক পারে খালি জায়গা, সেখানে এসে তারা বাথরুম বানায়। আমার বাবা গাছ লাগানো সবশেষ আমার বাবাই গাছ লাগাতে যাওয়ার পরে গ্যাঞ্জাম হয়। সেদিন গ্রামে লোকজন ডাকার পরে ওইটা নিয়ে ওই ওদের সাথে আমার 2 ভাইয়ের আমাদের খুব গ্যাঞ্জাম হয়েছিল, এবং আমার বাপ বুঝতে পেরেছিল যে আমরা এদের সাথে মারামারি করবো এবং মার খাবো। তো আমার বাপ একটা কথা বলেছিলাম, মনে হয় বারবার বলেছে যে জমিটা বিক্রি করে না, বাড়িটা বিক্রি করে না। আমার বাবা একটা কথা বলেছে, আমার জমি রক্ষা করার জন্য আমি তোদের পড়াশোনা করাইনি, এর চেয়ে তার অনেক কিছু আসবে, এই জমি রক্ষা করার জন্য তোদের জীবন যাক, এটা আমি চাই না। নিয়ে এসে আমাদেরকে সেখান থেকে
চুয়াডাঙ্গায় আমরা খুব ভালোভাবে সেখান থেকে যে মানুষ কান্না করেছে, সারা গ্রামের মানুষ কান্না করেছে, যারা আমাদের বাড়ি নিয়ে করেছে তারা আমার বাবা আমার পায়ে ধরে কান্না করেছে আমার চোখের সামনে। ওই ভিডিও টিডিও এখনও আছে, গ্রামের মানুষ আমাদের জন্য কত কান্না করেছে। ওই গ্রামে গিয়ে আমার বাবার নামে কোনো কারোর কাছ থেকে যা শুনতে পারবেন না যে আমার বাবা কোনোদিন একটা চার দোকানে গিয়ে কোনোদিন চা খেয়েছে। তার কোনো শত্রু মানে মানে একদম বোবার মতো সে ছিল ওই গ্রামে। আমরা সেখান থেকে চলে এসেছি, এখন সেই গ্রামে বলে দিয়েছে সবাইকে যে আমার এই গ্রাম থেকে যেন আর কারোর এইভাবে যেন এই মানে অত্যাচারিত হয়ে গ্রাম ছাড়তে না হয়। এটা যদি কারো ছাড়ে আমি যেই হোক তার পক্ষে যায় দাঁড়ানো। মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা সলভ করেছে, যাই হোক মানে ওইটা আলোচনা না। তো আমি মুসলমান না, আমি তো মুসলমান। আমার বাবা নির্যাতিত হয় নাই, আমি নির্যাতিত হইনি, আমার বাড়িঘর ছাড়তে হয় নাই, আমি দেশ ছাড়তে হয় নাই। এখন আমি কি বলবো, আমি কার কাছে বিচার দেবো, আমি কী লোক? এখন আপনি তো কিছুই নেই, আপনি সংখ্যালঘু, আমি কী লোক? আমার তো এরকম নির্যাতন। শেখ হাসিনা 45 মিনিটের মাথায় করে চলে গিয়েছে, তো সে তো হিন্দু না, তাই না? তার বাপ হিন্দু ছিল। দেবদাস চক্রবর্তীর মেয়েরে তো আমরা এখন মুসলমান হিসেবে জানি। তার গ্রাম দেশ ছাড়তে হয়নি। আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেশ ছাড়তে হয়নি, পালিয়ে গিয়েছে তো তারা। এখন আপনার যারা আওয়ামী লীগ করতেন 15 বছরে যা যা করলেন, এখন আপনারই কিছু বললে আপনি সংখ্যালঘু সম্প্রদায়। এই যে গত 15 বছরে সব থানার ওসি আপনারা, এসপি আপনারা, ডিসি আপনারা, মাদ্রাসা প্রিন্সিপাল আপনারা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনারা, এত মেধা আপনাদের এই গত 15 বছরে হঠাৎ করে হয়ে গেল। সব জায়গায় আপনারা মুসলমানের কোনো খাওয়াই নেই। এই মেধা আপনাদের গত 15 বছর কই ছিল? এখন কই সেই মেধা? সবখানে আপনারা, এখন তো নাই। আরে ভাই, আপনি মানুষ তো 5%, তো 5% অনুপাতে তো আপনি থাকবেন। আপনি তো সব জায়গায় যেভাবে দখল করেছিলেন, এই মনোজ কুমার থেকে শুরু করে এই যে বিপ্লব কুমার টুমার যা ছিল, এই যে কমল দে, ওরাও আমি জানি না চিটাগের মানুষ ওরা এখনও কীভাবে সুস্থ রেখেছেন আমি জানি না। ওর বাড়িঘর এখনও আছে কেমনি সেটা আমি জানি না। থাকা উচিত না, উড়ায় দেওয়া উচিত ওর সব। এখনও পর্যন্ত আছে। আপনারা যা করেছেন, যত মানুষ হত্যার সাথে বনজ, এই কমল দে, এই বিপ্লব কুমার জড়িত, তাদেরকে আপনি এখন কিছু বললে যদি হিন্দু মনে করেন তাহলে তো হবে না। সেখানে ঢাকাতে মন্দিরই করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। পাশে মসজিদ ছিল, সেটা উচ্ছেদ করা হয়েছে। বিএনপি পার্টি অফিস, সেটা উচ্ছেদ করা হয়েছে এবং সরকারের জায়গায়। এবং সেই মন্দিরটা কিন্তু স্থায়ী কোনো মন্দির নেই। গত ইয়ের সময় আপনার পূজার সময় অস্থায়ীভাবে তাদের পূজা উদযাপনের জন্য একটা সুযোগ জায়গা দেওয়া হয়েছিল। এরা এমনিতে এটা প্রতি বছর করে আবার সেখান থেকে সরে আসে। ওদের স্থায়ী যে মন্দিরগুলো আছে এগুলোর বাইরে ওই জায়গাগুলো ওরা পার্মানেন্ট থাকে না। তো এটা ভাঙার পরে ব্যাপক আকারে এই বদমাশ, এই প্রামাণিক মিটিং, মিছিল, বিক্ষোভ, নানান কিছু শুরু করে দিল। ওদের কাজ হচ্ছে ভিডিওগুলো করে করে বিদেশে পাঠানো, আর চুপে চুপে যায় কলকাতার চ্যানেলে গিয়েও সুন্দর করে কথা বলবে না, মুসলমানরা আমাদের উপরে কোনো করেন। হিন্দি চ্যানেলে যায়, ওরা মনে করে এগুলো আমাদের চোখে আসবে না, সেখানে যায় ঠিকই আমাদের বিরুদ্ধে এক গাদা নালিশ করে তারপর আসে। এগুলো যায় বিভিন্ন আন্তর্জাতিক জায়গাতে যায়। তো এই বালছাল করে তো এবার কাজ হবে না। এটা তো হাসিনার বাংলাদেশ না রে ভাই, এটা বুঝতে হবে। এটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাংলাদেশ, কয়দিন পরে ডক্টর তারেক রহমানের বাংলাদেশ হবে। এই দেশে আপনি চাইলে এগুলো করতে পারবেন না আগের মতো। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন। কুমিল্লার ঘটনায় একজনের বলা হয় তারা নাকি ধর্ষণ করেছে, সংঘবদ্ধ ধর্ষণের পরে ভিডিও করে ছড়িয়ে দিয়েছেন। খোঁজ নিয়ে কী জানা গেল, তার পরোক্ষে প্রেমিক ছাত্রলীগ করতো, তারা এক নাটক সাজিয়ে সেখানে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে। এখন ভাই 15 বছর যা করলেন বাংলাদেশের মুসলমানরা মাফ করে দিল। 15 বছর জ্বালানোর পরে এখনও আপনি জ্বালাবেন আর মাফ করে দেবে কিছু বললেই মব। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকলো, আর এক জায়গায় যদি হিন্দুদের এই ধরনের অপতৎপরতা চলতে থাকে, যেখানে হবে সেখানে প্রতিহত করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে ভাইরাল নিউজ, সবচাইতে মুখরোচক আলোচনা, সবচাইতে আলোচিত সমালোচিত খবর, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার টার্কি থেকে মরক্কো যাওয়ার পথে টার্কিশ এয়ারলাইন্সের ব্যাগেজ চেক আপে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। এটা কিসের ম্যাগাজিন আমরা জানি না, এটা পিস্তলের ম্যাগাজিন না অন্য কিছুর ম্যাগাজিন, সেটা কেউই এখনও স্পষ্টত করে বলতে পারেননি। এমনও খবর আসছে যে এই খবরটা যখন গণমাধ্যমে দেওয়া হয়েছিল তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ক্ষমতা বলে সেই খবরটাকে চাপা দেওয়ার জন্য সমস্ত সংবাদ মাধ্যমকে বারণ করে দিয়ে খবরটা নাকি চাপা দিয়ে ফেলেছে, কিন্তু খবরটা চাপা পড়েনি। খবরটা হয়তো বা কোনো টেলিভিশনের সংবাদ মাধ্যম ফলাওভাবে প্রচার করেনি, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে শত্রুপক্ষ আছে বা সরকারের যারা শত্রুপক্ষ আছেন তারা সেটাকে নিয়ে বেশ কসলাচ্ছেন। এটা কসলাইতে ভাই একদম তিতা বানায় ফেলাইছে না। আমি সেই ব্যাপারে কিছু বলবো না, কারণ কি একটা ম্যাগাজিন নিয়ে কোথাও ফ্লাই করা এটা অন্যায়। এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন এটা কিসের ম্যাগাজিন, অনেকে প্রশ্ন তুলছেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যে উনি লাইসেন্স পেলো কী করে, ওনার বয়স কত, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। বাইরে সেই প্রসঙ্গগুলো তো আলাদা। হ্যাঁ, উনি লাইসেন্স পেয়েছেন কী করে, ট্যাক্স দিয়েছেন কিনা, ওনাকে লাইসেন্স কে দিল, উনি কোন ক্ষমতা বলে পেয়েছেন, সেটা আমরা বুঝি। বাংলাদেশে একজন মন্ত্রী পর্যায়ের লোকের লাইসেন্স পাওয়া কোনো ফ্যাক্টর না। আপনারা সেই আলোচনাগুলোকে কেন বারবার পাবলিকের কাছে আনছেন যে উনি ট্যাক্স দেয় কিনা, ওনার লাইসেন্স আছে কিনা, লাইসেন্স পেলো কী করে, ওনার বয়স আছে কিনা, এর যে বড় প্রসঙ্গ যেটা সেটা তো আপনারা একদম মানে অ্যাভয়েড করে যাচ্ছেন কেন?
আপনারা একবার ভাবেন তো, এই যে লাইসেন্স কী করে পেলো, লাইসেন্স কে দিল, ট্যাক্স দেয় কিনা, ওনার সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কিনা, সেই প্রসঙ্গগুলো তো পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু কি হতো সেটা কি একবার কেউ ভেবেছেন? এই যে ওনার কাছে হয়তো পিস্তলের নয়তো কোনো কিছুর একটা ম্যাগাজিন পাওয়া গেছে, ম্যাগাজিন মানে যেটার মধ্যে গুলি থাকে, কিন্তু পিস্তল বা কোনো আর্মস পাওয়া যায়নি, তাই না? তো উনি যাচ্ছেন কোথাও। এখন মূল প্রশ্ন হলো, আমি তাকে সাপোর্ট করে বলছি এটা একটা ঘোরতর অন্যায় যদি তার কাছে লাইসেন্সবিহীন কোনো রকম অস্ত্রের ম্যাগাজিন থেকে থাকে, এটা অবশ্যই অন্যায়, সেটা সরকার দেখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে উনি কি ঘোড়ার ছাড়া লাগাম নিয়ে যাচ্ছেন? মানে আপনি লাগাম নিয়ে যাচ্ছেন, কোথায় ঘোড়ার কোনো খবর নেই, মানে ঘোড়া তো লাগবে, তারপর তো আপনি ঘোড়ার লাগাম লাগাবেন, তারপরে ঘোড়াতে চড়বেন। ওনার কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, অস্ত্রের ম্যাগাজিন ছিল। অবভিয়াসলি এটা সুখকর সংবাদ নয়, সে একটা অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এসে টিকেতে বা টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাই করছে ভায়া ইস্তাম্বুল টু মরক্কো। এখন এই যে উনি যাচ্ছিলেন, হ্যাঁ, ওনার বিচার আপনারা পরে করেন যে ওনার লাইসেন্স আছে কিনা, উনি ট্যাক্স দিয়েছেন কিনা। আমি এটাকে কখনোই সাপোর্ট করবো না। যদি তার লাইসেন্স থেকে থাকে লিগালি তাহলে সে ওকে, বাট এই ম্যাগাজিনটা আসলো কি? আপনাদের একটা গল্প বলি। আমার আপন চাস্তো ভাই গাজীপুরের এসপি হলেন, তো তাকে আমি বললাম, তখন আমাদের সিনেমার অনেকেই তার কাছ থেকে লাইসেন্স দিয়েছে, পিস্তলের লাইসেন্স দিয়েছে। তো আমি তাকে বললাম যে আমি একদিন গেলাম যে আমাকে একটা পিস্তলের লাইসেন্স দো ভাইয়া। তো বললো লাইসেন্স দিবি? আচ্ছা বস, তোকে আমি কিছু কথা জিজ্ঞেস করি বা কিছু কথা বলি। বলে লাইসেন্স দিয়ে কী করবি? তোর কি কোনো বড় বড় শত্রু আছে? আমি বললাম না তেমন নেই, রাখলাম আর কি, একটা ভাব পিস্তল আছে আমার কাছে। দেখ পিস্তল জিনিসটা ভালো না, এটা মানুষকে আরও মানে খারাপ পথে নিয়ে যায়। আমি বললাম যেমন? বলে ধরো তোমাকে আমি লাইসেন্স দিলাম, তুমি লাইসেন্সটা নেওয়ার পরে যখন কোমরে নিয়ে বা গাড়িতে নিয়ে কোথাও যাবে, তখন তুমি মানুষকে মানুষ মনে করবে না। কেউ যদি তোমার সাথে একটু উচ্চস্বরে কথা বলে, তুমি তার প্রতি মানে অন্যভাবে হুঙ্কার দিয়ে উত্তর দিবে, এবং তোমার ভিতরে একটা শক্তি থাকবে, তোমার কাছে পিস্তল আছে, তুমি যে কোনো জিনিস ঘটাতে পারো। তোমার মাথা গরম হয়ে যাবে, তুমি কখনো শান্ত থাকতে পারবে না। আমি বললাম যে আমি তো লাইসেন্স দিয়ে ঘুরবো না, আমি ঘরেই রেখে দেবো, আমি আমার সিকিউরিটির জন্য। হ্যাঁ ঠিক আছে, ঘরে রেখে দিলা। তো লাইসেন্স পিস্তল থেকে তো ম্যাগাজিনটা আলাদা রাখতে হবে, নিশ্চয়ই তুমি পিস্তলের মধ্যে ম্যাগাজিন লাগিয়ে ঘরে রেখে আসবে না, কারণ তোমার ছোটো ছোটো বাচ্চা আছে। হ্যাঁ আমি তাই করবো। আমি বললাম আমি তাই করবো। বলে আচ্ছা ঠিক আছে, রেখে চলে গেলে বাসা থেকে তুমি অফিসে গেলে, অফিসে যেয়ে ভাবছো আচ্ছা আমি কি ম্যাগাজিনটা আলাদা করেছিলাম নাকি ম্যাগাজিনটা একসাথে আছে, একটা টেনশন। তারপরে আমি কি পিস্তলটা কাক করেছিলাম, মানে লক করেছিলাম? আবার দৌড়িয়ে বাসায় আসবে, এসে দেখবে চেক করবে পিস্তলটা কি ম্যাগাজিন থেকে আলাদা কিনা, পিস্তলটা কি লক করা নাকি। তারপরে আবার তুমি যাবে, আবার অফিসে যে কোনো দিন হয়তো ভুলেই গেছো পিস্তলটা দেখে আসবার জন্য, সেই টেনশনে থাকবে। ওয়াইফকে বলবে এই দেখো তো পিস্তলটা ঠিক আছে কিনা। মানে অহেতুক একটা ঝামেলা তুমি কিনতে যাচ্ছ, কোনো দরকার আছে? এরপর তুমি ভাবো এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, তারপরে মনে করো সবচেয়ে বড় ঝামেলা তোমার পিস্তলটা কখনো ডাকাতি হয়ে গেল বা চুরি হয়ে গেল, সেই পিস্তলটা নিয়ে কেউ কোনো ডাকাতি করলো, তুমি তো ঝামেলায় পড়বে। এই সমস্ত অনেকগুলো ঝামেলা বললো, আমি পিস্তলের আর লাইসেন্স করলাম না, চলে আসলাম। আমি এই গল্পটা বললাম এই জন্য যে এই মানে আগ্নেয়াস্ত্র রাখা এটা একটা ঝামেলার ব্যাপার, এটা সবাইকে মানতে হবে। অনেকে মনে করেন আমার নাই কেন, ওনার আছে কেন, যাদের আছে তারা জানে। আমার অনেক বন্ধুবান্ধবের আছে, তারা প্রায়শই দেখি কোথায় যাচ্ছিস, থানায় লাইসেন্স জমা দিতে বা ব্যাংকে লাইসেন্সে টাকা জমা দিতে, একটা উটকো ঝামেলা আপনি নিয়ে আসছেন। এনিওয়ে, সজীব ভুইয়া বলেছে তার নিরাপত্তার জন্য এনেছে, সেটাও আমি মেনে নিলাম। হয়তো উনি নিশ্চয়ই লাইসেন্স দিয়েছেন, এবং একজন মন্ত্রী পর্যায়ের মানুষের লাইসেন্স পাওয়াটা কোনো বিগ ডিল না, চাইলেই পাবে, এটা কোনো ঘটনা না। এগুলো নিয়ে আলোচনা করবেন, এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এবং যারা বলছেন যে ওনাকে কেন লাইসেন্স দেওয়া হলো, কেন উনি ট্যাক্স দিয়েছে, কেন ওনার বয়স নাই, আমার মনে হয় এটা আলোচনার বাইরে, এটা পেতেই পারে, একজন মন্ত্রী পর্যায়ের মানুষ পেতেই পারে। কিন্তু মূল ভুলটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা করেছে, উনি বিদেশে যাচ্ছেন, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন। হ্যাঁ, ওনার লাগেজে কী আছে উনি দেখবেন না বা দেখলেন না, অবশ্যই উনি দেখেননি। এটা একটা মারাত্মক ভুল উনি করেছেন। এই ভুলের ওনাকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এই ভুল থেকে। কারণ আপনি বিদেশে যাচ্ছেন, আপনার লাগেজে একটা ম্যাগাজিন পড়ে রয়েছে, আপনি লাইসেন্সদারি পিস্তলের বা যে কোনো জিনিসের ম্যাগাজিনই হোক, ওটা তো একটা আগ্নেয়াস্ত্র না, আগ্নেয়াস্ত্রের একটা উপকরণ। তো আপনাকে যেটা চেক করতে হবে, ঠিক আছে আপনি চেক করেননি, ইমিগ্রেশন পার হয়ে গেছেন, বা লাস্ট আবার মানে বোর্ডিং ব্রিজে এসে ধরা পড়েছে। অনেকেই বলছেন উনি কী করে চেক ইন করলেন, উনি কী করে ইমিগ্রেশন পার হলেন। আমি আপনাদেরকে একটু যথার্থে বলে রাখি যে যখন আমরা বোর্ডিং পাস নেই, তখন আমাদের হ্যান্ড লাগেজ বোর্ডিং পাসে দেই না, এবং হ্যান্ড লাগেজ চেক করা হয় না। এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশ বিমানের ঢাকা থেকে ফ্লাই করবার সময় আপনি যখন প্রথম ঢুকলেন, তখন আপনার মেইন লাগেজটা ওরা স্ক্যানিংয়ে দেয়, অনেক সময় হাতের লাগেজও দেয়। ওনাকে দেখেছে মন্ত্রী পর্যায়ের মানুষ হাতের লাগেজটা দেয়নি, ওখান থেকে উনি বোর্ডিং নিয়েছে, যখন বোর্ডিং নিয়েছে তখন তো ওনার কী বলে হ্যান্ড লাগেজ ওরা লাগেজও দেয়নি, চেকও করেনি। যখন উনি ইমিগ্রেশন করেছে, ইমিগ্রেশনে কোনো হ্যান্ড লাগেজের চেকিংয়ের সিস্টেম নাই। ইমিগ্রেশন করে উনি যখন বোর্ডিং ব্রিজে গেছেন, মানে প্লেনে উঠবেন তার আগের মুহূর্তে লাস্ট একটা চেক আপ হয়, সেটা বডি স্ক্যানিং সহ, আপনার কাছে লাইটার আছে কিনা, পানির বোতল আছে কিনা, বা অন্য কিছু আছে কিনা, ওইখানে আপনার হ্যান্ড লাগেজ স্ক্যানিং হয়। সেই স্ক্যানিংয়ে ধরা পড়াটা স্বাভাবিক। এখন ওখানে যদি কোনো কারণে স্ক্যানিংয়ে না দিয়ে মন্ত্রী মনে করে কোনো ডিউটি অফিসার তাকে স্ক্যানিংটাকে বাইপাস করে ছেড়ে দিত, আর উনি যদি বিমানে উঠে যেত, বলে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে যেত, উনি গিয়ে নামতো ইস্তাম্বুলে,
ইস্তাম্বুলে নামার পর ওনার ট্রানজিট, কতক্ষণ ছিল ট্রানজিট আমি জানি না। বাংলাদেশ থেকে ফ্লাইটটা যখন নামার পর উনি যখন ক্রস করবেন, মানে ট্রানজিটে ঢুকবেন, তখন ওনার একটা চেক আপ আছে, সেটা হলো তার এই বডি স্ক্যানিং অ্যান্ড তার লাগেজ স্ক্যানিং। ওখানে কিন্তু সেটা ধরা পড়তো। একবার ভাবুন, ইস্তাম্বুল এয়ারপোর্টে আপনার বোর্ডিংয়ের সময়, মানে যখন উনি বাংলাদেশ থেকে বেরিয়ে বাংলাদেশের ফ্লাইট থেকে নেমে সে ট্রানজিট নিয়ে মরক্কোর ফ্লাইটে উঠবে, তখন তার মাঝখানে একটা চেক ইন হবে। মানে সে বাংলাদেশ থেকে নেমে চেক করে মরক্কোর ফ্লাইটে উঠবে, মরক্কোর ফ্লাইটটা যে বোর্ডিংয়ে আছে সেই প্ল্যাটফর্মে যাবে বা সেই টার্মিনালে যাবে। ওই চেক আপের সময় এটা 100% ধরা পড়তো। তাহলে কি হতো? তাহলে কি শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া একা ফাঁসতো? না, তাহলে বাংলাদেশ সহ ফাঁসতো। আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, একথা বলেছেন শাইখে চরমনাই। শাইখে চরমনাইয়ের এই বক্তব্য কতটুকু সঠিক আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব এবং শাইখে চরমনাইকে এই লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। দেখেন, বর্তমান রাজনীতি হচ্ছে বিএনপির বিরোধিতার রাজনীতি। বিএনপির অন্যায় অবিচারের বিরুদ্ধে যিনি বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, বর্তমানে তিনি সাহসী রাজনীতিবিদ। এই জায়গাটায় বিএনপির বিরুদ্ধে অনেকেই বলছে ইনিয়ে বিনিয়ে, কি বলে যে একটি দল, কিন্তু বিএনপির নাম বলতে পারে না। কিন্তু একদম বিএনপি আওয়ামী লীগকে এক করে দেখা, এটা এই শাইখে চরমনাই পারছেন সিনিয়র নেতাদের মধ্যে। তারা এই স্পষ্টবাদিতার জন্য তাকে ধন্যবাদ জানাতে হয়, মোবারকবাদ জানাই যে আপনি এত সুন্দরভাবে ক্লিয়ারলি বিষয়টা উপস্থাপন করেছেন। লাস্ট 4 দিন যে শাইখে চরমনাই যেখানেই যান এবং যেখানে মাইক হাতে পান, বিএনপির চাঁদাবাজ, বিএনপির দুর্নীতি, বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যা রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়ে আসছেন। তার বক্তব্যের সার কথা আজকের আরেকটা বক্তব্যের মাধ্যমে এক কথায় পাওয়া গেল যে আগের আওয়ামী লীগ ও বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে আগের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, যে আওয়ামী লীগ চাঁদাবাজ ছিল, সন্ত্রাস ছিল, যে আওয়ামী লীগ আলেম বিদ্বেষী ছিল, সে আওয়ামী লীগ আর বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে কি আগের বিএনপি ভালো ছিল, আর বর্তমান আওয়ামী লীগ তারা তো আর চাইলেও আকাম করতে পারে না। অতএব বর্তমান আওয়ামী লীগ নিয়ে কথা না, কথা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আগের বিএনপি, বিরোধী দল বিএনপি, তারাও ভালো ছিল। যে রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি ভালো ছিল। সমস্যা হচ্ছে 2025-এর বিএনপি, এরা হচ্ছে ভারতপন্থী বিএনপি। এর মানে আওয়ামী লীগের সিট, আওয়ামী লীগের স্থান দখল করেছে বিএনপি। দর্শক, এটা স্পষ্ট। দেখেন, আওয়ামী লীগের পান্ডারা বলতো যে অমুক হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, জানাজা আমরা নিজেরা পড়বো, কোনো হুজুর দরকার হবে না। এখন বিএনপি ছাত্র দলের পান্ডারা বলছে যে অমুক হুজুরের পিছনে নামাজ হবে না, আমির হামজার পিছনে নাকি নামাজ পড়া যাবে না। পার্থক্যটা কি? ইশরাকের মতো ভদ্র ঘরের সন্তান এতটা স্যাঁচড়া হয়েছে, সে এখন হুজুরদের পরে মৌলবাদী। আমার দেশ নাকি এখন মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? তাহলে আগের আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কি? শাহরিয়ার কবির আর বিএনপির চেতনাবাজদের ভাষা এখন এক। আগের আওয়ামী লীগ আর বর্তমান বিএনপি তো একই। আমি এই কয়েকটা বিষয় বলেছিলাম। দেখেন, আরো কিছু ভিভিড এক্সাম্পল দিই। জিয়াউর রহমান, খালেদা জিয়ার রাজনীতির মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের ছিল বাঙালি জাতীয়তাবাদ। এমনকি সংবিধান সংশোধনের প্রভাব পড়েছিল বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বললে আওয়ামী লীগ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বিএনপি, জিয়ার দল। এখন তারেক রহমান বলছে বাঙালি জাতীয়তাবাদ, মানে ভারতের কোলে চলেছে। তা আগের আওয়ামী লীগের মতো বর্তমান বিএনপি হয়েছে? আগের বিএনপির মতো বর্তমান বিএনপি আছে? নেই। এবং প্রতিপক্ষ হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া, নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করা। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।